নমস্কার। প্রতিনিয়ত সোনার বাংলায় সুন্দর সুন্দর জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান আপনারা দেখে আসছেন। এই অনুষ্ঠানটি স্পেসিফিক্যালি ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রাত 9:10 আপনারা দেখছেন সোনার বাংলায়। অপেক্ষায় থাকেন আপনারা, ভালো কিছু জানবেন। প্রত্যেক দিনই আপনারা নতুন নতুন কিছু ইনফরমেশন, তথ্য এবং আমাদের এই শাস্ত্র সম্বন্ধে অনেক কিছু কিন্তু আপনারা জ্ঞান আহরণ করছেন এই মানুষটির সান্নিধ্যে এসে। অবশ্যই আমার মাননীয় অতিথি যিনি, তার জন্যই হচ্ছে এটা সম্ভব। আপনারা এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর অনেক কিছু নতুন জিনিস আপনারা জানতে পারছেন, শিখতে পারছেন। তাই বলবো শিক্ষামূলক অনুষ্ঠান, মন দিয়ে অনুষ্ঠান দেখুন। আপনারা ধন্য এরকম অনুষ্ঠান দেখে। আর আপনারা অনেকে চিঠি পাঠাচ্ছেন, ভালো লাগাটা জানাচ্ছেন, আমাদের সাথে শেয়ার করছেন, ভালো লাগে। জ্ঞানী গুণী পণ্ডিত মানুষকে পেলে কার না ভালো লাগে। আপনারাও নিশ্চয়ই অবশ্যই পাশে আছেন বলেই তো আমরা এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। এবং অনুষ্ঠানটি যারা দেখবেন, যদি মনে করেন আপনি এই মানুষটির কাছে আসবেন, নিঃসংকোচে সমস্যা থাকলে কাটিয়ে নেবেন। ফোন নাম্বারে ফোন করে বুকিং করে আসবেন। 9051952524, 9830564500, এই দুটো নাম্বার আপনাদের সুবিধার্থে থাকবে। অনুষ্ঠান শেষে কথা বলে নেবেন, তার কাছে আসবেন, নিশ্চয়ই আপনি সমস্যা মুক্ত হবেন, সুখ শান্তি সমৃদ্ধি পাবেন। কাউন্সিলিং এরও একটা ব্যাপার থাকে, সবসময় যে রেমেডিয়াল মেজার তা নয়। আপনি কাউন্সিলিং যদি ভালো মানুষের কাছে এসে করান, অনেকটা রিলিফ পাবেন। এমন একজন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ যার জুড়ি মেলা ভার অদ্বিতীয় জগতে, তিনি উপস্থিত আবারও স্টুডিওতে। তারই অনুষ্ঠানে জ্যোতিষশাস্ত্রী, শিবযোগী, জ্যোতিষ গবেষক এবং বাস্তু বিশেষজ্ঞ তিনি উপস্থিত, জ্যোতিষশাস্ত্রী শ্রী অলোক। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধু। প্রতিদিন নতুন নতুন কিছু জানতে পারি, আজকেও আমরা এক্সপেক্ট করছি আপনি আরো কিছু আমাদের জানাবেন। নিশ্চয় দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান আপনারা যারা নিয়মিত দেখেন তারা আমার সাবজেক্ট সম্বন্ধে ওয়াকিবহাল। যারা নতুন দেখছেন তাদের জন্য স্বল্প পরিসরে বলি যে আমরা যারা একজন জ্যোতিষ মহারাজের কাছে যাই বা জ্যোতিষ পণ্ডিত ব্যক্তিত্বের কাছে যাই, কেন যাই? আমরা জানতে চাই আমাদের ভাগ্যে কি হবে বা কি আছে। তিনি কি দেখে সেটা বলেন। তিনি একটি হরোস্কোপ, একটি কুণ্ডলী নির্মাণ করেন এবং সেখানে ওই কুণ্ডলিতে ওই হরোস্কোপের যে 12টা ঘর, সেই 12টা ঘরে 9টি গ্রহের অবস্থান অনুযায়ী তিনি ব্যাখ্যা করেন কি হবে বা কি হতে চলেছে বা কেন হচ্ছে। কিভাবে করেন? যদি ভালো গ্রহ, পজিটিভ প্ল্যানেট পজিটিভ ঘরে বসে তাহলে তিনি ভালো বলেন। আর যদি পজিটিভ প্ল্যানেট নেগেটিভ ঘরে বসে বা নেগেটিভ প্ল্যানেট পজিটিভ ঘরে বসে তখন তিনি খারাপ বলেন। খুব সহজ সোজা সরল সূত্র, এটা দেখে তিনি ব্যক্ত করেন। এখন দর্শক বন্ধু, একটি ভালো গ্রহকে খারাপ ঘরে কে বসতে বললো, কে ওখানে বসালো, বা কোন পদ্ধতি নির্ণয় করলো যে ওই খারাপ ঘরে গিয়ে বসতে হবে? তাহলে কোন একটা মেকানিজম আছে, কোন একটা পদ্ধতি আছে, কোন একটা ডাইরেকশন আছে, দৃশ্য অদৃশ্য, তার দ্বারা এটা ঠিক হচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধু, এই পূর্বজন্মটাই এর প্রধান কারণ। পূর্ব জন্মে আপনি কি কি কাজ করেছেন, কিরকম কর্ম করেছেন, সুকর্ম করেছেন না দুষ্কর্ম করেছেন, কি করেছেন, তার উপর আপনার বর্তমান জন্মের নিয়ন্ত্রণ থাকে। পূর্ব জন্মের কর্ম তাকে বলা হয় সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্ম এই জন্মে এসে জাগ্রত হয়ে আপনার কাছে প্রারব্ধ ভোগ প্রদান করে। অর্থাৎ আপনি যে সুখ ভোগ করছেন বা কষ্ট ভোগ করছেন বা দুঃখ ভোগ করছেন, যাই করতেন সেটাকে বলা হয় প্রারব্ধ ভোগ। প্রারব্ধ ভোগ আসছে কোথা থেকে? সঞ্চিত কর্ম থেকে। সঞ্চিত কর্ম কোথায় রয়েছে? সঞ্চিত কর্ম পূর্বজন্ম জন্মান্তরে রয়েছে। দর্শক বন্ধু, আমরা এই প্রসঙ্গে যে আলোচনা করছি সেই বিষয়ে আপনাদের বোঝানোর জন্য আমি একটু দোষ, জ্যোতিষশাস্ত্রে বহু আলোচিত বহু দোষ রয়েছে। মঙ্গলিক দোষ রয়েছে, কাল সর্প দোষ রয়েছে, সর্প দোষ রয়েছে, হ্যাঁ, ছন্ন ছাড়া দোষ রয়েছে, এই যে নানা রকম দোষ রয়েছে। এইরকম একটি দোষ যার নাম পিতৃদোষ। আজকে আমি পিতৃদোষ নিয়ে আলোচনা করব, কারণ পিতৃদোষের মূল কারণ কিন্তু পূর্বজন্মের কুকর্ম। আপনাদের বুঝতে সুবিধা হবে যে পূর্বজন্ম কিভাবে বর্তমান জন্মকে রিলেট করছে। আমাদের জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নবম ঘর, নবম স্থান পিতাকে নির্দেশ করে। সূর্য পিতার কারক, পিতৃকারক। তো নবম ঘরে যদি সূর্য দ্বারা কোনো অশুভত্ব তৈরি হয় তাহলে কুণ্ডলিতে পিতৃদোষের নির্মাণ হয়।
অর্থাৎ কোনো না কোনোভাবে সূর্য অশুভত্ব প্রদান করে নবম করে, তাহলে পিতৃদোষ নির্মাণ হয়। কি হয় পিতৃদোষ নির্মাণ হলে? দর্শক বন্ধু, যদি পিতৃদোষ নির্মাণ হয় তাহলে এই জন্মে জাতকের সন্তান হতে চাইবে না, বা সন্তান হলেও সন্তান দেখা যাবে কুসন্তান। অর্থাৎ দেখুন, সন্তান হওয়া একরকম, না হওয়া আর একরকম। হলো আর সন্তান আপনার মনোমতো হলো না, বিপদগামী সন্তান হলো, কুসন্তান হলো, তার থেকে বড় দুঃখ, বড় ব্যথা কিচ্ছু নেই। সন্তান কুসন্তান হয়, অথবা সন্তান বিকলাঙ্গ জন্মায়, বিকলাঙ্গ সন্তান জন্মায়। এগুলো কেন হয়? ওই পিতৃদোষের কারণে। এছাড়াও দেখা যায় বিবাহে দেরি হচ্ছে, বিবাহ বারংবার ভেঙে যাচ্ছে, অথবা দাম্পত্য কলহ রেগুলার লেগে রয়েছে, কিছুতেই পত্নী সুখ পাচ্ছেন না। পত্নী সুখ তো একটা বিরাট সুখ, পত্নী সুখ পাচ্ছেন না এই জন্মে জাতক। বিয়ে হতে চাইছে না, বিবাহ ভেঙে যাচ্ছে, দাম্পত্য কলহ ইত্যাদি ইত্যাদি। এছাড়াও ঋণগ্রস্ত হয়ে পড়েন, যাদের পিতৃদোষ আছে তারা ঋণগ্রস্ত হয়ে পড়তে পারে। আন্তরিক চেষ্টা, প্রচুর ঋণ মেটাবার চেষ্টা করছেন, ভালোভাবে সব টাকা জোগাড় করে একবার ঋণ মেটাচ্ছেন, আবার ঋণ তাকে নিতে হচ্ছে। ঋণের দায় থেকে, ঋণের ভার থেকে তিনি মুক্ত হতে পারছেন। এর প্রধান কারণ কিন্তু পিতৃদোষ। পরিবারের সদস্য সর্বদা রোগগ্রস্ত থাকে, পরিবারে অসুখ বিসুখ পরিবার থেকে যাবে না, অসুখ লেগেই থাকবে। একজন পরিবার সুস্থ হয় তো আর একজন অসুস্থ হয়ে যায়, অর্থাৎ অসুখ ওই পরিবারে নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। ওই পরিবারের আর্থিক সমৃদ্ধি আটকে যায়, উন্নতি হতে চায় না, আর্থিক উন্নতি হতে চায় না, বাধাপ্রাপ্ত হয়। পরিবারের কোনো সদস্য যখন এইগুলো থাকে, আরেকটা জিনিস হয়, পরিবারের কোনো সদস্য স্বপ্নে সাপ দেখে, স্বপ্নে সাপ তাদের মধ্যে দেখা দেয়, সাপের স্বপ্ন দেখে, অথবা দেখে যে তার পূর্বজ অর্থাৎ তার পিতা বা পিতামহ এরা কেউ স্বপ্নে তাকে দেখা খেতে চাইছে, বা তাদের খাবার দিচ্ছে, বা কাপড় দিচ্ছে, এইগুলো এই সমস্ত ধরনের স্বপ্ন আছে। দর্শক বন্ধু, পুরোটাই কেন হয়? পিতৃদোষের কারণে। সূর্য যদি নবম ঘরে অশুভত্ব প্রদান করে তাহলে এই পিতৃদোষ হয়। এবার আরেকটু সবিস্তারে বলি, আরেকটু ব্যাখ্যা করে বলি। পিতৃদোষের আমরা এই আলোচনায় এতক্ষণ বুঝতে পারছি সূর্যের একটা ভূমিকা রয়েছে। দর্শক বন্ধু, শুধু সূর্য নয়, আমরা সাধারণভাবে জ্যোতিষ যারা নিয়ে চর্চা করি তারা সূর্যকেই দায়ী করি, কিন্তু সূর্য ছাড়াও দর্শক বন্ধু চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, সমস্ত গ্রহের কিন্তু এই একইভাবে এরা পিতৃদোষ নির্মাণ করে। আমার পরবর্তী যে অনুষ্ঠানগুলো আমি করব, অনুষ্ঠানগুলো মন দিয়ে দেখবেন, একে একে আমি সবগুলো আপনাদের সামনে উপস্থাপিত করব। আজকে আমি সূর্য নিয়ে শুধুমাত্র বলবো রবি থেকে কিভাবে পিতৃদোষ নির্মাণ হয়। দর্শক বন্ধু, পূর্বজন্মে কোনো কাজের জন্য, মানে এই জন্মে যে জাতক তার যে পূর্বজন্ম, সেই পূর্বজন্মে কোনো কাজের জন্য যদি সেই জাতকের পূর্বজরা অর্থাৎ পিতা অথবা পিতামহ কোনো বদনামের ভাগীদার হয়ে থাকে, অর্থাৎ পিতৃকুল কোনো অপযশের ভাগীদার হয়ে পড়ে তার এই জাতকের কুকর্মের জন্য, দর্শক বন্ধু এই জন্মে তাকে এসে কিন্তু এই ফল ভোগ করতে হয়, পিতৃদোষের ফল ভোগ করতে হয়। পূর্বজন্মে জাতক যদি তার পিতাকে, পিতামহকে বা পিতৃব্যদের উৎপীড়ন করে থাকে, লাঞ্ছনা দিয়ে থাকে, অত্যাচার করে থাকে, তাহলে কিন্তু দর্শক বন্ধু সূর্য তার নবম ভাবে স্বয়ং উপস্থিত হয়ে এই পিতৃদোষ নির্মাণ করে দেয়। পূর্বজন্মে খুব ইন্টারেস্টিং, জাতক আজকালকার মডার্ন যুগ হয়ে যাচ্ছে, শ্রাদ্ধ সংস্কার ইত্যাদি অনেকেই করতে চান না, কিন্তু জেনে রাখুন যদি পূর্বজন্মে জাতক তার পিতার পিতৃকুলের সঠিক শ্রাদ্ধ সংস্কার না করে থাকেন, তাহলে এই জন্মে কিন্তু তাকে কিন্তু এই পিতৃদোষের ভার বইতে হবে। কি হবে? তার সন্তান প্রাপ্তি হবে না, আগেই বলেছি আমি, সন্তান কুপুত্র হিসেবে দেখা দেবে বা বিকলাঙ্গ সন্তান হবে। এছাড়াও আর একটা ইন্টারেস্টিং দর্শক বন্ধু, এমনও হতে পারে প্রবল শত্রু, বিগত জন্মের প্রবল শত্রু এই জন্মে তার সন্তান হিসেবে দেখা দেবে।
এবং তার ফল যা হয় কিছুতেই বাবার সঙ্গে ছেলের মতো মিলবে না। তো এটা সমস্ত কিন্তু পূর্বজন্মের কারণে হয়। আরো একটা বিষয়, বিগত জন্মে এই যে জাতক, বিগত জন্মে সেই জাতকের পিতারা খুব প্রভাবশালী ছিল, সরকারে হোক রাজদরবারে হোক তাদের খুব প্রভাব ছিল। আর জাতক এমন কোন অন্যায় করেছিল যার জন্য জাতকের কঠিন শাস্তি পাওয়া উচিত, কঠিন দণ্ড হওয়া উচিত। কিন্তু পূর্বজন্মে জাতক তার পিতার প্রভাব খাটিয়ে, পিতৃকুলের প্রভাব খাটিয়ে সেই শাস্তি থেকে নিজেকে মুক্ত করেছিল অন্যায়ভাবে, অর্থাৎ ম্যানিপুলেশন করে অন্যায়ভাবে সেই শাস্তি থেকে মুক্ত করেছিল নিজেকে, পিতার প্রভাব খাটিয়ে, পিতৃকুলের প্রভাব খাটিয়ে। দর্শক বন্ধু, নিশ্চিতভাবে সেই কারণে এই জন্মে এই জাতককে পিতৃদোষ ভোগ করতে হবে। আর কি হবে, তাকে এই জন্মে কোনো রকম অপরাধ না করেও তার কিন্তু শাস্তি ভোগ করার প্রবল সম্ভাবনা দেখা দেবে কুণ্ডলিতে। কিরকম, জাস্ট একটা উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক, দুই বন্ধু গল্প করছিল, জাতক এবং জাতকের বন্ধু গল্প করছিল। তৃতীয় ব্যক্তি সেখানে এসে উপস্থিত হয় এবং তৃতীয় ব্যক্তির সঙ্গে এই যে বন্ধু তার বাদানুবাদ শুরু হয় কোনো কারণে, এবং বাদানুবাদ থেকে হাতাহাতি এবং তারপরে মারামারি, এবং এমন ভাবে মারামারি হয় যে একজন হয়তো আচমকা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু মুখে পতিত হয়। পুরো ঘটনায় জাতকের কিন্তু কোনো দোষ নেই, সে খালি ওখানে দাঁড়িয়েছিল। এইবার যখন তাকে প্রশাসন থেকে পুরো জিনিসটা ধরা হলো এবং এটা যা রেজাল্ট এলো ন্যায়ালয়, তাকে দেখা গেল কোনো না কোনো ভাবে এই ছেলেটি তার মধ্যে পড়ে গেছে, এতে দোষ ছিল না। কিন্তু সার্কামস্টেন্সেস এভিডেন্স বা সার্কামস্টেন্সেস ঘটনাবলী এমন ভাবে ডিজাইন হয়ে গেল গ্রহের ফেরে, দেখা গেল যে এই ছেলেটি সাজা ভোগ করছে এই জন্মে যে সে দোষটা করেছিল না। কেন করছে? বিগত জন্মে সে যে ম্যানিপুলেট করেছিল রাজ দরবারকে, কি প্রশাসনকে, কি ন্যায়ালয়কে, তার জন্য এই জন্মে এসে তাকে তার যে পেন্ডিংটা ছিল, তার যে বকেয়া শাস্তি ছিল, এই জন্মে এসে কোনো কাজ না করেও তাকে ভোগ করতে হলো। কেন করতে হলো? পিতৃদোষের কারণে। দর্শক বন্ধু, এটা কাটবে কি করে? পিতৃদোষ যাদের আছে কাটবে কি করে? দর্শক বন্ধু, অত্যন্ত মানে গভীরতার সঙ্গে বলছে, শুধু যদি আপনি রত্ন পড়েন বা আংটি পড়েন তাতে কাটবে না। রত্ন একটা উপাচার, নিশ্চয়ই 20% তাতে উপকার হবে, 80% নয়। 80% উপকার পেতে গেলে আপনাকে এই যে পূর্বজন্মের সঞ্চিত কর্ম, এই কর্মকে ভস্মীভূত করতে হবে। আমি বারংবার এই উদাহরণটা দিই, আপনাদের যারা নতুন দেখছেন তারা জানবেন। আমি দম নিতে পারছি না, আমাকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হলো। অক্সিজেন সিলিন্ডার একটা এক্সটার্নাল ডিভাইস, তাতে আমি দম নিলাম, কিন্তু আমার মূল অসুখ আমি দম নিতে পারছি না, তার চিকিৎসা দরকার। এখানেও ঠিক তাই, রত্ন বা আনুষঙ্গিক যে সমস্ত উপাচার আছে সেগুলো এক্সটার্নাল ডিভাইস, আপনাকে সাময়িক রিলিফ দেবে, কিন্তু আপনাকে যদি পুরো বেরোতে হয় যার জন্য, তাহলে আপনাকে পূর্বজন্মের সঞ্চিত কর্মকে ভস্মীভূত করতে হবে, মুছে ফেলতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। এটা যদি না করেন দেখা যাবে যে আপনি অনেক কিছু করেছেন, তা সত্ত্বেও আপনার সমস্যা যেখানে সেখানেই রয়ে গেল। তো এইভাবে পিতৃদোষের কারণে আমরা অনেক রকম প্রবলেমে আমরা পড়ি। আচ্ছা, আমি একটু সময় চেয়ে নিচ্ছি জ্যোতিষশাস্ত্রী শ্রী অলোকের কাছ থেকে, আবার আমরা আলোচনায় ফিরবো, কারণ এখনো অনেকটাই সময় আছে। আমি চট করে একটু আপনাদের বলে দিই, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের মনে হয় এরকম একজন অভিজ্ঞ মানুষকে একবার যাই দেখাই, আমার সমস্যা নিয়ে কথা বলি, নিশ্চয়ই আপনারা আসবেন। ফোন লাইন খোলা থাকবে, ফোনে কথা বলে নিন সবাই। 9051952524 এবং 9830564500। সবাই প্লিজ বুকিং করে চেম্বারে আসবেন। মঙ্গল, শুক্র, শনি, রবি উত্তরপাড়ায় চেম্বার, নিজস্ব চেম্বার ইয়াংস্টার ক্লাবের পাশেই। সোমবার 4:30 থেকে বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত আপনারা বরানগরে পাবেন, আস্থা চেম্বারে, বরানগর থানার বিপরীতে। বৃহস্পতিবার করে 9:30 থেকে 12:30 পর্যন্ত দক্ষিণেশ্বর সিংহদুয়ারের পাশে সৌভাগ্য চক্র চেম্বার, দুপুর 2 থেকে 5টা। আবার বৃহস্পতিবারই হাজরা মহাকাশ চেম্বারে আপনারা পাবেন, দক্ষিণ কলকাতায় হাজরায়। মাসের দ্বিতীয় বুধবার কৃষ্ণনগরে ত্রিনাথ লজে এবং তৃতীয় বুধবার দুর্গাপুরের রিলায়েন্স হোটেলে আপনারা অবশ্যই জ্যোতিষশাস্ত্রী শ্রী অলোককে পাবেন। প্রতি বৃহস্পতিবার সোনার বাংলায় রাত 9:10 অনুষ্ঠান। ফোন করে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন, মোবাইল নাম্বারগুলো খোলা থাকছে। আচ্ছা, আবার আসি আলোচনায় আমরা। দর্শক বন্ধু,
তাহলে কি দেখছি, সূর্যের একটি প্রভাব রয়েছে, সূর্য নবম ঘরকে প্রভাবিত করে পিতৃদোষ নির্মাণ করছে। এমনও হচ্ছে যে পিতৃদোষ যদি ঠিক মতন শ্রাদ্ধ শান্তি না করছেন, তাহলে যেমন সন্তান কুসন্তান পাওয়া যাচ্ছে, বা বিকলাঙ্গ সন্তান পাওয়া যাচ্ছে, বা শত্রুর সন্তান বা প্রবল শত্রু সে সন্তান হিসাবে বর্তমান জন্মে উপস্থিত হচ্ছে। দর্শক বন্ধু, ঠিক একইভাবে চন্দ্রেরও ভূমিকা আছে। চন্দ্র কিসের কারক? চন্দ্র মনের কারক, চন্দ্র মায়ের কারক, চন্দ্র বড় আয়ু স্ত্রী, অর্থাৎ মাসি হোক, দিদা হোক, ঠাকুমা হোক, হ্যাঁ, এই যে যারা বড় আয়ু স্ত্রী তার কারক। চন্দ্র জলের স্রোত, বিশাল জলের ভান্ডার, তার কারক। এগুলো চন্দ্রের বিশেষত্ব। তো দর্শক বন্ধু, যদি দেখা যায় পূর্বজন্মে জাতক নিজেদের মাকে খুব কষ্ট দিয়েছেন, নিজেদের মাকে অনাদর করেছেন, অবহেলা করেছেন, তাহলে এই জন্মে চন্দ্র অশুভ হয়ে রবিকে প্রভাবিত করবে, এবং চন্দ্রের অশুভত্ব সূর্যকে প্রভাবিত করার কারণে পিতৃদোষ নির্মাণ হয়ে যাবে। কুণ্ডলীর সপ্তম ঘর, কুণ্ডলীর সপ্তম ঘরে যদি এই ধরনের অশুভত্ব চন্দ্র নির্মাণ করে, তাহলে দর্শক বন্ধু জানবেন পূর্বজন্মে ওই জাতক কি করেছিল, তার স্ত্রীর কথার মানে বশবর্তী হয়ে স্ত্রীর প্ররোচনায় তার মাকে কষ্ট দিয়েছিল, স্ত্রীকে খুশি করার জন্য তার মাকে কষ্ট দিয়েছিল পূর্বজন্মে। এই জন্মে চন্দ্র অশুভত্ব হয়ে ওই কারণে সপ্তম ঘরে পিতৃদোষ নির্মাণ করবে, আর তার ফলস্বরূপ এই জন্মে এই জাতকের বিয়ে হতে চাইবে না, বা বিয়ে হলেও বারবার ভেঙে যাবে, বা দাম্পত্য কলহ রেগুলার লেগে থাকবে। এক কথায় পত্নী সুখের হানি হবে, অর্থাৎ পত্নী সুখ প্রাপ্ত হবার জন্য বিগত জন্মে যে অন্যায় কার্য করেছিলাম তার ফল হিসাবে বর্তমান জন্মে পত্নী সুখী ভাগ্যে জুটবে না। দর্শক বন্ধু, একইভাবে যদি চতুর্থ ঘরে অশুভ চন্দ্র এই দোষ নির্মাণ করে, যদি অশুভ চন্দ্র চতুর্থ ঘরে এসে সূর্যকে প্রভাবিত করে, রবিকে প্রভাবিত করে, তাহলে এই একই দোষ জন্মায়। কেন জন্মায়? যে জাতক দীর্ঘ সময় ধরে মাকে কষ্ট দিয়েছেন, যে জাতক দীর্ঘ সময় ধরে মাকে যন্ত্রণা দিয়েছেন, অবহেলা করেছেন, জানবেন এই জন্মে সেই জাতককে পিতৃদোষ চতুর্থ ঘরে অশুভ চন্দ্র দ্বারা পিতৃদোষ নির্মাণ করে দেয়। আর ফলে তাকে কি করতে হয় জানেন? এই জন্মে তার মা হতে পারে নেশাগ্রস্ত হবে, এই জন্মে তার মা চরিত্র দোষ জন্মাতে পারে তার মায়ের এই জন্মে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই জন্মে মায়ের দ্বারা তাকে অসুখী হতে হবে, মায়ের দ্বারা তাকে অপযশ ভোগ করতে হবে, মায়ের দ্বারা তাকে বদনামের ভাগী হতে হবে, অথবা মা এমন রোগে ভুগবেন যে এই ছেলে এই জন্মে এই জাতককে ওই মায়ের পেছনে সারা জীবন খেয়াল রাখতে হবে, না করতে পারবেন বিয়ে, না করতে পারবেন অন্য কাজ, সারা জীবন মাকে খেয়াল রাখতে হবে। অথবা মায়ের জন্য সারা জীবন এই জাতককে স্পেশাল কেয়ার রাখতে হবে, অর্থ ব্যয় করতে হবে, সময় ব্যয় করতে হবে, এবং আজীবন। এবং মার তাদের কষ্ট যে মানে যে রোগে ভুগছেন বা যে সমস্যা রয়েছে সেগুলো থেকে মুক্ত হবেন না। অর্থাৎ কি হলো? মাতৃ সুখের হানি। চতুর্থে অশুভ চন্দ্র যখন রবিকে প্রভাবিত করবে, তখন দর্শক বন্ধু যেগুলি বললাম সেই ঘটনাগুলো কিন্তু আপনাদের সামনে করতে থাকবে, যারা এই কাজটি করেছে তাদের করতে থাকবে। দর্শক বন্ধু, পুরো জিনিসটাই কিন্তু অত্যন্ত গভীরভাবে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা বর্তমানে যা কাজ করছি, প্রতিটি কাজকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যে কাজই করছি একটি কর্ম উৎপাদন করছি, আর কর্ম কি হচ্ছে সেটা সঞ্চিত হয়ে যাচ্ছে। সঞ্চিত কর্ম যে কোনো সময়, এই জন্মে, কয়েক বছরের মধ্যে, কয়েক জন্ম পরে, যে কোনো সময় জাগ্রত হয়ে কিন্তু সামনে উপস্থিত হয়ে যেতে পারে, আর সেটা হবেই।
তাকে বলা হয় প্রারব্ধ ভোগ। যেমন যে সমস্ত জাতকের ষষ্ঠ ঘরে চন্দ্র এসে রবিকে অশুভত্ব প্রদান করছে, অশুভ চন্দ্র এসে রবিকে প্রভাবিত করে অশুভত্ব তৈরি করছে এবং তার দ্বারা যে পিতৃদোষ নির্মাণ করছে, তার যদি গভীরে ঢুকি, কেন এরকম হলো? দেখা যাবে ওই জাতক পূর্বজন্মে চিকিৎসক ছিলেন, আর চিকিৎসক হিসাবে তার যে কর্তব্য ছিল সেই কর্তব্য তিনি পালন করেন। তার রোগীদের অনাদর করেছেন, রোগীদের অবহেলা করেছেন, রোগীদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা প্রশমনের জন্য কোনো যথাযথ ব্যবস্থা নেননি, অর্থ পিপাসু ছিলেন। এই ধরনের কারণে ওই যিনি চিকিৎসক ছিলেন, এই জন্মে দেখা যাবে তার ষষ্ঠ ঘরে অশুভ চন্দ্র এসে তাকে কিন্তু প্রভাবিত করেছে। ফল কি হবে? এই জন্মে এই জাতকের মানসিক রোগের শিকার হতে হবে। এমন মানসিক রোগের শিকার হতে হবে যার কোনো চিকিৎসা করেও সুফল হবে না। চিকিৎসা তার কোনো হাল নেই, চিকিৎসা করে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন হলো, কি হলো, কিভাবে সারবে, কোনো দিশা নির্দেশ পাওয়া যাচ্ছে না। অথবা এমন কোনো গভীর রোগ হবে, সারা জীবন এই ব্যক্তিকে কষ্ট পেতে হবে এবং ওই গভীর, ওই জটিল রোগ বহু কষ্ট দেবার পর তার প্রাণ হরণ করে নেবে। অর্থাৎ যে পূর্বজন্মে পীড়িত লোকেদের পীড়ার যন্ত্রণা, তাকে অবহেলা করার জন্য বর্তমান জন্মে যন্ত্রণার স্বরূপ কি তাকে টের পেতে হবে। দর্শক বন্ধু, এইভাবে পুরো জিনিসটা কিন্তু চলে আসছে। তো এটা আমরা যখনই দেখবো, আমরা দেখলাম কুণ্ডলিতে আপনার এই দোষ আছে, দোষ দেখলে তো হবে না, দোষ দেখার সাথে সাথে দোষটা কি করে রিমুভ হবে তার রাস্তা বার করতে হবে। তার রাস্তা বার করতে গেলে একটা উপাচার, যেমন আজকের দিনে প্রচলিত যে সমস্ত জিনিস আছে সেগুলো একটা উপাচার, তার সঙ্গে সঙ্গে প্রাচীন যে উপাচার আমি যে আলোচনা করছি, এটা একটা অত্যন্ত প্রাচীন বিদ্যা, অত্যন্ত প্রাচীন বিদ্যা, যেটা বিভিন্ন মঠে, মনেস্ট্রিতে, আমাদের হিমালয়ের কন্দহারে, বিভিন্ন নির্জনে ভারতবর্ষের প্রাচীন কাল থেকে সাধু সন্ন্যাসীরা অনুশীলন করে এসেছে। আমার অসীম কৃপা আমার গুরুর ওপর, আমার গুরু আমাকে অসীম কৃপা করেছে। গুরুর কৃপায় সেই ধ্যানের, সেই যে জ্ঞান, তার সামান্য অংশ আমি কিছু পেয়েছি। সেই অংশ আমি আমার যেমন নিজের জীবনে অ্যাপ্লাই করতে পেরেছি বা পারি বা চেষ্টা করছি, আমি চাই বহুজন হিতার্থে প্রত্যেকের মধ্যে এটা ছড়িয়ে পড়ে। জ্যোতিষী আজকে প্রচুর কথা হচ্ছে, প্রত্যেকের পাণ্ডিত্য অনুযায়ী কথা বলছেন। আমিও সেখানে প্রাচীন মুনি ঋষিদের দেখানো যে পথ, সেই পথে আপনাদের কিছু সুলুক সন্ধান দিতে চাইছি, যার মধ্য দিয়ে আপনারা নিজেদের ভাগ্যকে 100% উন্নত করতে পারবেন, আপনাদের ভাগ্যোদয় করতে পারবেন। যা দুর্ভাগ্য আছে, দুর্ভাগ্য ভোগ করার জন্য আমাদের জন্ম নয়, যা দুর্ভাগ্য আছে সেটাকে জয় করতে পারবেন 100% সম্ভব। কেন জানেন? উপনিষদের প্রথম কথা অহম ব্রহ্মস্বামী। ব্রহ্মস্বামী মানে আমি ব্রহ্মা, আপনি ব্রহ্মা। ব্রহ্মা কি? যিনি ক্রিয়েটর, যিনি রচনা করেন। আমি রচয়িতা, আপনি রচয়িতা। তাহলে আমরা যদি রচয়িতা হয়, তাহলে আমাদের ভাগ্য আমরা রচনা করতে পারি, সম্ভব। একের পর এক আমার এপিসোডগুলো দেখতে থাকুন। প্রাচীন মুনি ঋষিদের জ্ঞান যেটুকু প্রাপ্ত হয়েছে আপনাদের সামনে একের পর এক উপস্থাপিত করব। কতটা সৎ জ্ঞান, গভীরতা তার কতটা অপরিসীম আপনারা দেখেই বুঝতে পারছেন। তার জন্যই এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়। প্রত্যেক বৃহস্পতিবার রাত 9:10 চোখ রাখুন সোনার বাংলায়। অবশ্যই জ্যোতিষশাস্ত্রী শ্রী অলোককে পাবেন আপনারা। ফোন করে নিন, মোবাইল নাম্বারগুলো খোলা, মোবাইলে সবাই ফোন করে নেবেন। যারা আসবেন 9051952524 এবং 9830564500 কথা বলবেন। উত্তরপাড়ায় চেম্বার, এছাড়া বরানগরের চেম্বার, দক্ষিণেশ্বর, হাজরা মহাকাশ, কৃষ্ণনগর, দুর্গাপুরে নিয়মিত পাবেন। ভালো থাকবেন। শেষ করি আজকের মতো বিদায়, সময় শেষ। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শেষ করলাম, নমস্কার।